ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ABCD কম্পিটিটিভ। আমি তোমাদের MCQ চালু করেছিলাম। এখন আমি একটা নতুন টপিক শুরু করলাম, তার সঙ্গে সঙ্গে MCQ অবশ্যই থাকবে। মানে আজকের দিনে যেমন কী দেখো, ফার্স্ট ভারতে 19শে জুলাই স্মরণীয় কেন? তোমরা ভাবছো আগে তো তোমার 30 জুলাই, আগের দিন এটা তৈরি করেছিলাম, বাট আগের দিন কোনো কারণে আমরা একটা ব্যস্ত ছিলাম বলে আমি পারিনি দিতে, তার জন্য দুঃখিত। আজকে আমি সেটা দিচ্ছি। তো 19শে জুলাই কী কী হয়েছিল, যেমন কী ছিল আন্তর্জাতিক বাঘ দিবস ছিল 19শে জুলাই। আর কী ছিল জনবার্ষিকী ছিল JRD টাটা। আর কী ছিল মৃত্যুবার্ষিকী ছিল অরুণা আশফালি। আমি তিনটে সম্বন্ধেই তোমাদের বলবো, ফুল ডিটেলস বলে দেবো, তার সঙ্গে সঙ্গে আবার MCQ সলভ করাবো। এখান থেকে কেমন কেমন কোশ্চেন আসতে পারে দেখো, সম্পর্ক সম্ভব না, কিন্তু যতটা পারা যায় আমি তোমাদের এখান থেকে সলভ করাবো। চলো, আশা করছি তোমাদের যে কোনো এক্সামে তোমাদের কাজে লাগবে। কি বলছে আজকের ফার্স্ট কোশ্চেন বলছে কি ইন্টারন্যাশনাল বাঘ দিবস ছিল 19শে জুলাই। 19শে জুলাই কী ছিল ইন্টারন্যাশনাল বাঘ দিবস, এটা আগে করলাম। মানে কি এবার বলছে বাঘ কী জিনিস, সবাই জানি বাঘ ছিল একটা পশু। তো বাঘ প্রজেক্ট এসেছিল বা টাইগার প্রজেক্ট বলা হয়, ঠিক আছে। প্রজেক্ট টাইগার কবে এসেছিল 1973 সালে শুরু হয়েছিল। এবার কি বাঘ গণনা করা হয়েছে, কেন হয়েছিল এটাকে বাঘকে প্রোটেক্ট করার জন্য, মানে রক্ষা করার জন্য, এবং বাঘ কমছে না বাড়ছে সেটাকে গণনা করার জন্য। কী ছিল বাঘ গণনা পদ্ধতি, কবে ছিল 1972 সালে এটা চলে এসেছিলো। এটা কীভাবে গণনা করতো দেখো, পাগ মার্ক পদ্ধতি বা ক্যামেরা ট্যাপ পদ্ধতি, যেগুলো একটা তো থাকতে পারে। পাগ মার্কটা কি দেখবে, বাঘ যে আছে বাঘের প্রত্যেকটা পা, মানে একটা বাঘের সঙ্গে আরেকটা বাঘের মিল থাকবে না। যেমন আমাদের হাতের 5টা আঙুল বা প্রত্যেকটা আঙুলের যে ছাপ, একজনের সঙ্গে একজনের কিন্তু মিল নেই, সেরকমভাবে বাঘেরও আছে। দেখো বাঘ বৃদ্ধি, সংখ্যা বৃদ্ধি, এটা তো তোমার লাগবে না, তোমার পারলে মনে রাখতে পারো, কোনো সমস্যা নেই। প্রথম হয়েছিল যে 1827টা বাঘ ছিল। 2022 সালে দেখো 4 বছর অন্তর অন্তর হয় গণনা হয়। দেখো 2006, 10, 14, 18, 22। তো 2022 সালে যেটা তোমার গণনা হয়েছিল, সেখানে মোট ছিল 3682 জন, মানে 82টা বাঘের সংখ্যা ছিল, যেখানে প্রতি বছর 6%, 6.1% বৃদ্ধি হয়েছে। কার হারে 2018 নিরীক্ষে, কিন্তু 18 নিরীক্ষে 2018-22 তোমার কী হয়েছে 6.1% তোমার বৃদ্ধি হয়েছে। কী বললাম, হ্যাঁ 2022 সালে সবচেয়ে বেশি কোথায় বাঘ ছিল, কোথায় মধ্যপ্রদেশে। সবচেয়ে বেশি কোন রাজ্য ছিল মধ্যপ্রদেশ, কত 785টি। তারপরে কী আছে প্রথম আছে কর্ণাটক 563, উত্তরাখণ্ড 560 এবং মহারাষ্ট্র 444টি। যে কোনো সবচেয়ে আগে যেটা আছে মধ্যপ্রদেশ, সেটা অবশ্যই মনে রাখতে হবে। তারপরে যদি মনে রাখতে পারলে ভালো, না পারলে কোনো সমস্যা হবে না, তবে ফার্স্ট আর সেকেন্ড অবশ্যই মনে রাখবে। তবে কী বলে দেখো, উত্তরাখণ্ডে জিম করবেটে সর্বাধিক বাঘ পাওয়া যায়। তো তোমাকে কী বললাম, ওটা কোন রাজ্যে বেশি পাওয়া যায়। এখানে কি বলছে কোন ন্যাশনাল পার্কে, জাতীয় উদ্যানে বা ন্যাশনাল পার্ক কোথায় বেশি পাওয়া যায়, জিম করবেটে। কোথায় উত্তরাখণ্ডে। কত আছে 260টি পাওয়া যাচ্ছে। তবে কী আছে বন্দিপুর আর নাগরহোল 3rd নম্বরে, কোথায় দুটো হচ্ছে কর্ণাটকে। পশ্চিমঘাট পর্বতমালায় বাঘের সংখ্যা হ্রাস, কোনটা তোমার যে যদি এই যে ভারতের ম্যাপ যদি দেখতে পারো, এই যে এটা তোমার হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা, এটা পূর্বঘাট, এটা পশ্চিমঘাট। কী বলছে দেখো, প্রতি 4 বছর অন্তর তোমার কি যে বাঘের যে সংখ্যা গণনা করবা কী বলা হয় সেন্সাস বা আদম শুমারি। বর্তমানে তোমার
বাঘের সংখ্যা ভারতবর্ষে 75%, মানে পুরো ওয়ার্ল্ডে যদি 100টা বাঘ থাকে তাহলে ভারতবর্ষে আছে 75, মানে 75টা বাঘ ভারতবর্ষে আছে। 1973 সালে যখন টাইগার প্রজেক্ট যখন লঞ্চ হয়েছিল বা শুরু হয়েছিল, তখন কী হয়েছিল, প্রথম 9টা ন্যাশনাল পার্ক দিয়ে বা তাকে টাইগার রিজার্ভ ঘোষণা করে তোমার করা হয়েছিল 9টা। এখন বর্তমানে 2025 সালে এসে কত, তোমার 58, মানে 58টা কী আছে, টাইগার রিজার্ভ বা টাইগার বা ন্যাশনাল পার্ক বলতে পারো। দেখো, সব ন্যাশনাল পার্ক কিন্তু টাইগার রিজার্ভ নয়, আর কিন্তু সব টাইগার রিজার্ভ কিন্তু ন্যাশনাল পার্ক। মানে হচ্ছে টাইগার রিজার্ভ অবশ্যই ন্যাশনাল পার্ক হতে হবে, কিন্তু সব নেই, কিন্তু যে তোমার ন্যাশনাল পার্ক আছে সবগুলো কিন্তু তোমার টাইগার রিজার্ভ নয়। তাহলে কি 58টা রিজার্ভ আছে, টাইগার রিজার্ভ তোমার আছে ভারতবর্ষে বর্তমানে, যেটা কথা 18টি রাজ্যে, সব রাজ্যে কিন্তু নেই টাইগার রিজার্ভ। যেটা আমাদের ভারতবর্ষে যে যতগুলি ভূমি আছে তার 2.38% কী আছে, টাইগার রিজার্ভ আছে। যেই 9টি টাইগার রিজার্ভ প্রথম শুরু হয়েছিল, মানে যখন 1973 সালে যখন টাইগার রিজার্ভ যখন ঘোষণা হয়, তখন যে 9টি প্রথম টাইগার রিজার্ভ হয়েছিল, ঘোষণা করা হয়েছিল, সেটার নাম হচ্ছে জিম করবেট উত্তরাখণ্ড, পালোমি ঝাড়খণ্ড, শিমলিপাল উড়িষ্যা, সুন্দরবন পশ্চিমবঙ্গ, মানস আসাম, রণথম্বোর রাজস্থান, কানহা মধ্যপ্রদেশ, মেলঘাট মহারাষ্ট্র আর বন্দিপুর কর্ণাটক। এই 9টা তোমার প্রথম চালু করা হয়েছিল কি, ন্যাশনাল পার্ক, যেটা তোমার টাইগার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়েছিল। যদি বলা হয় যে সবচেয়ে ছোট বা সবচেয়ে বড় টাইগার রিজার্ভের নাম কি, বড় কী আছে, নাগার্জুন সাগর শ্রীশৈলম, কোথায়, অন্ধ্রপ্রদেশে। তারপর কী আছে, সেকেন্ড আছে মানস, থার্ড কী আছে, মহারাষ্ট্রের মেলঘাট, আর 4 নম্বর তোমার হচ্ছে শিমলিপাল, কোথায়, উড়িষ্যা। যদি বলা হয় সবচেয়ে ছোট কী আছে, তোমার হচ্ছে বোর টাইগার রিজার্ভ, সব ছোট হচ্ছে বোর টাইগার রিজার্ভ। এবার দেখো তোমার 2024 এবং 25-এ কিছু টাইগার রিজার্ভ অ্যাড করা হয়েছে। মানে 2024-এর আগে কিন্তু 55টা টাইগার রিজার্ভ ছিল। কবে, 2024-এর আগে। 2024-এ দুটো আমার যোগ হয়েছে, 56, 57, আর 2025-এ তোমার একটা হচ্ছে 58। তো অবশ্যই লাস্টটা মনে রাখতে পারো, মনে রাখতে হবে। আগেটা মনে না রাখলে চলবে, কিন্তু লাস্টটা অবশ্যই মনে রাখবে। তাহলে কি দেখো, 56 কী ছিল, গুরু ঘটিদাস তামাং পিলাং টাইগার রিজার্ভ, কোথায়, ছত্তিশগড়ে। আর 7 নম্বর ছিল রাতাপানি মধ্যপ্রদেশে। এটা মনে দরকার নেই, কিন্তু অবশ্যই এটা মনে রাখবে। 58 নাম্বারটা করেছিল মাধবগড়, বা এখানে মাধব লেখা আছে, মাধবগড় ন্যাশনাল পার্ক বা মাধবগড় টাইগার রিজার্ভ, সেটা কোথায়, মধ্যপ্রদেশে। এবার এই যে আমাদের যে বাঘ সংরক্ষণ যা আছে, সেটা টাকা কে দেয়, খরচ কে করে, এবং খরচ করে কি 60% খরচ করে কেন্দ্র সরকার, আর 40% খরচ করে রাজ্য সরকার। আরেকটা কী আছে, এবার যদি বলাই উত্তর পূর্ব বা কী বলে তোমার হিমালয় রাজ্য, মানে যেসব রাজ্যে হিমালয় অবস্থিত, সেখানে 90% তোমাদেরকে দেয়, রাজ্য সরকার দেয় না, সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, মানে কেন্দ্র সরকার দেয়। আর 10% তোমার কী দেয়, রাজ্য সরকার দেয়। এটা শুধু এখানে নাই, মানে যে সেন্ট্রাল সেক্টর যে তোমার আছে, যতগুলো প্রজেক্ট আছে, সব জায়গাতেই রাজ্য সরকার 40% দেয়, আর কেন্দ্র সরকার তোমার দেয় 60% দেয়, আর রাজ্য এখানে তোমার দেয় 90%, 10%। এটা কিন্তু রাজ্যের প্রজেক্ট নয়, এটা কিন্তু সেন্ট্রালের প্রজেক্ট। যেহেতু রাজ্যে আছে, তাদের রাজ্যে তাকে খরচ করতে হবে। এবার এখানে করে জোনে ভাগ করা হচ্ছে, যে বাঘ যে ইগুলো আছে, ন্যাশনাল পার্কগুলো আছে, তোমরা করে জোনে ভাগ কি, একটা কোর জোন, একটা বাফার জোন।
কোর্জন কি, যেটা কোর্জন মানে কি, এখানে কঠোরভাবে সীমাবদ্ধ, মানে এখানে কোনো মানুষজন কেউ যেতে পারবে না। আর কি বাফার জন্য কী আছে, যেতে পারবে কিন্তু সীমিত কার্যকলাপ, মানে সব কিছু করতে পারবে না, মানে সব কাজ করতে পারবে না। তুমি দেখতে পারো দূর থেকেই করতে পারো, কিন্তু এগুলো সব কিছু করা যাবে না। এবারে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, বাঘ সংরক্ষণ যোজনাটা সেন্ট পিটার্সবার্গ ঘোষণা হয়েছিল। কী হয়েছিল, 2010 সালে এটা ওরা টার্গেট নিয়েছিল যে কি দেখো, TX2 মানে T*2 মানে দ্বিগুণ করা হবে, এক কথা বলে দ্বিগুণ, মানে 13 দেশ মিলে এই করেছিল এখানে, মানে বাঘকে রক্ষা করার জন্য বাঘকে দ্বিগুণ করবে। কবে, 2022 সালের মধ্যে তোমার বাঘকে দ্বিগুণ করবে, তার প্রতিজ্ঞা নিয়েছিল 2010 সালে। আর দেখো তোমার বিগ ক্যাট, এটা কোশ্চেন আসতে পারে, অনেক জায়গায় কোশ্চেন আসতে পারে যে বিগ ক্যাট কী, বা বিগ ক্যাট ফ্যামিলিতে কে কে কাকে বিগ ক্যাট বলা হয়। মানে 60টা আছে, প্রাণী আছে, তাকে বিগ ক্যাট বলা, মানে বড় বিড়াল, যেটা 2023 সালে, যেহেতু 1973 সালে কী হয়েছিল, টাইগার প্রজেক্ট লঞ্চ করেছিল, তার জন্য 50 বছর পূর্ণ হওয়ার জন্য কী করলো, সেখানে এই বিগ ক্যাট সংরক্ষণ জন্য একটা প্রজেক্ট শুরু করলো, যেখানে শান্তাম ড্রেস মিলে একটা করেছিল এখানে বুঝেছিল। তো এই কোশ্চেন তোমার জানতে হবে যে বিগ ক্যাট কাদের কাদের বলা হয়, বাঘ, সিংহ, চিতাবাঘ, তুষার চিতা, জাগুর এবং পুমা, এই 7টাকে বলা হচ্ছে বিগ ক্যাট। এবার দেখো কোন কোন রাজ্যে কতগুলো টাইগার রিজার্ভ আছে, তোমাকে আমি পুরো লিস্ট দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও, কারণ এতগুলো বলে তোমার ফালতু টাইম নষ্ট হবে, ঠিক আছে। তোমরা অবশ্যই তোমরা দেখে নিও, এটা আমি আর দেখছি না, দেখো তোমাদের একটা ছবি দিয়ে দিয়েছি, ছবিতে তুমি দেখতে পাচ্ছ কোথায় কোথায় আছে। যেমন পশ্চিমবঙ্গে দেখো কী আছে, সুন্দরবন আছে আর বক্সা আছে, দুটো আমাদের পশ্চিমবঙ্গে কী আছে, টাইগার রিজার্ভ আছে। চলো এবার আমরা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করি। কি বলছে, নিম্নলিখিত বাঘ সংগ্রহগুলির মধ্যে, যারা আগেগুলো দেখেছো, ক্লাসটা বুঝেছো, তা কিন্তু অবশ্যই পারবে, কোনটি গুরুত্বপূর্ণ বাঘ বাসস্থান বা টাইগার এর আয়ত সবচেয়ে বেশি। আমরা জানলাম কি, নাগার্জুন সাগর, শিশুসালাম তোমার ছিল সবচেয়ে বেশি। আর যে বলা হয় জিম করবেট বা জিম কর কী ছিল, তোমার ভারতবর্ষের প্রথম ন্যাশনাল পার্ক, যে বলা হয় কি তোমার হচ্ছে জিম করবেট, 1936 সালে সেটা লঞ্চ হয়েছিল, মানে তৈরি করা হয়েছিল। তাই কী বলে দেখে নাও, জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, সেটা হচ্ছে তোমার উত্তরাখণ্ডে। বিপন্ন প্রজাতির সংরক্ষণ প্রকল্পের নাম কি, আমরা সবাই জানি কি, বাঘ প্রকল্প বা প্রকল্প বাঘ। ভারতবর্ষের সবচেয়ে ছোট টাইগার রিজার্ভের নাম কি, সেটা হচ্ছে বোর টাইগার রিজার্ভ। তোমরা আমাকে বলবে যে বোর টাইগার যেটা কোন রাজ্যে অবস্থিত, দেখে গেছে সুন্দরবন কোথায় আছে সবাই জানো, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। ভারতের কয়টি বাঘ সংরক্ষণালয় আছে, একটু করলাম কথা, 58, 58টা। এবার দেখো JRD টাটা, এর কোশ্চেনগুলো কেমন কি দেয় দেখো। তো আমরা যে করাবো এখানে, এরপর আমি আমাদের কোশ্চেন শো করাবো, আগে করে নিই, তারপরে আমি কোশ্চেন করাবো। কি বলছে, JRD টাটা মানে কি, জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা, এখানে কোশ্চেন অবশ্যই মনে রাখবে। সে জন্ম করেছিল 1904 সালে, সে জন্মগ্রহণ করেছিল কোথায়, ভারতে নয় কিন্তু, সে ফ্রান্স জন্মগ্রহণ করেছিল, ফ্রান্সে, এবং মারা গেছিলেন তবে কোথায়, সুইজারল্যান্ডে মারা গেছিলেন, কোথায়, সুইজারল্যান্ডে, জেনেভাতে। তিনি ভারতীয়
বংশোদ্ভূত, কিন্তু ভারতে জন্মগ্রহণ করেননি। তার বাবা মারা ভারতে ছিলেন, কিন্তু তিনি ফ্রান্সে জন্মগ্রহণ করেছেন, যে তার মা ছিলেন ফ্রান্সে ছিলেন, মানে ফ্রান্সের মানে কী ছিল, একজন ব্যক্তি ছিলেন, ঠিক আছে। তো তার বাবার নাম কি? রতনজি টাটা, দাদাভাই টাটা। এবার তো আছে জামশেদ টাটা। কে ছিল? জামশেদ টাটা। জামশেদ টাটা হচ্ছে তোমার রতন টাটার ভাই ছিলেন, মানে যে টাটার জাহাঙ্গীর টাটার কী ছিলেন? কাকা। রতন টাটা না, সরি, জামশেদ টাটা, যার নামে জামশেদপুর বর্তমানে খুব ফেমাস। তিনি ফ্রান্সের নাগরিক করেছিলেন 1904 থেকে 1928 পর্যন্ত। এখানে দেখো তোমার হচ্ছে ব্রিটিশ পর্যায়, মানে অ্যাকচুয়ালি কি, এটা যেহেতু ভারতবর্ষে এসেছিলেন তখন ভারতবর্ষ স্বাধীন ছিল না বলে বলা হচ্ছে ব্রিটিশ পর্যায়। অ্যাকচুয়ালি কিন্তু তিনি ভারতে 1929 সালে চলে এসেছিলেন ভারতবর্ষে, তখন তিনি ভারতের নাগরিক ছিলেন। যেহেতু ব্রিটিশ পর্যায় বলা হচ্ছে কারণ তখন ব্রিটিশ রাজ চলছিল। আর 1929 সালে প্রথম তিনি কী পান? লাইসেন্স পান। কার জন্য? তোমার যে এয়ারলাইন্স, মানে তোমার কী বলবো ওটা, এরোপ্লেন উড়ানোর জন্য আর বাণিজ্যিক করার জন্য। মানে এখানে তিনি এরোপ্লেনে যে প্রথম যে তোমার টাটা এয়ারলাইন্স 1932 সালে তিনি চালু করেন। আর এই রতন টাটা প্রথম ব্যক্তি যিনি প্রথম ভারতবর্ষের কী হয়েছিলেন? চালক হয়েছিলেন। কার? বিমান চালক প্রথম। এই জন্য বলা হচ্ছে কি বেসামরিক বিমান চালকের জনককে বলা হচ্ছে রতনজি টাটাকে বলা হচ্ছে, কারণ তিনি প্রথম এটাকেই চালিয়েছিলেন। আর 1932 সালে তিনি প্রথম বাণিজ্য বিমান সংস্থা শুরু করলেন, তার নাম কি? এয়ারলাইন্স, টাটা এয়ারলাইন্স, যার বর্তমানে এয়ার ইন্ডিয়া 1946 তৈরি হয়েছিল, এয়ার ইন্ডিয়া। এই এয়ার ইন্ডিয়া যেটা প্রথম ভারতবর্ষের কোনো বিমান যে ইন্টারন্যাশনালি চালু করা হয়েছিল, ইন্টারন্যাশনালি এয়ার ইন্ডিয়াটা। আর 1945-এ টাটা মোটরস তৈরি হয়েছিল। 1955 সালে তিনি পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন। আর 1992 সালে তিনি পেয়েছেন কি? ভারতরত্ন পেয়েছিলেন। দেখো বাকি তোমার যে এটা ফ্রান্সের ছিল, এটা তো আমাদের দোকানে। চলো এবার দেখে নিই কিছু কোশ্চেন দেখে নিই। জে.আর. টাটার ফুল ফর্ম কী বা পুরো নাম কী ছিল? জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা। জে টাটা কোন সালে ভারতে প্রথম লাইসেন্স পেয়েছিলেন? 1929 সালে। এবার দেখো অরুণা আসফ-পালি বা অরুণা গাঙ্গুলি, এখানে কোশ্চেন আসতে পারে যে অরুণা আসফ-পালির আরেক নাম কি বা জন্ম নাম কী ছিল? অরুণা গাঙ্গুলি। সালটা দরকার নেই। তিনি কি ছিলেন? ভারতীয় শিক্ষাবিদ, রাজনৈতিক কর্মী এবং প্রকাশক। তিনি আন্তর্জাতিক লেনিন পুরস্কার পান 1964 সালে, জওহরলাল নেহরু পুরস্কার পান 1991-তে, আর পদ্মভূষণ পেয়েছিলেন 1992 সালে, আর ভারতরত্ন পেয়েছিলেন 1997 সালে। এটা অবশ্যই মনে রাখবে। দেখো তিনি কী ছিলেন? তিনি 1992 সালের আগেও 1932 সালে যে লবণ সত্যাগ্রহ হয়েছিল সেখানে কিন্তু প্রথম তিনি যোগদান দিয়েছিলেন। তারপরে 1942 সালে বম্বে যে কমিটি তোমার অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি যে ভারত ছাড়ানোর প্রস্তাব দিয়েছিল, সেখানে কী ছিল? সেখানে যতগুলো কমিটি ছিল, যতগুলো মেম্বার ছিল, তার সবাইকে কিন্তু অ্যারেস্ট করেছিলেন। এমনকি আন্দোলনের যে সভাপতি মানে ওয়ার্কিং কমিটির, তাকেও অ্যারেস্ট করা হয়েছিল। তো অ্যারেস্ট করার কারণ তারপর কী হলো? এই বাকি টাইমটা যখন অ্যারেস্ট করলেন তারপরে কিন্তু এই অরুণা আসফ-পালি সভাপতিত্ব গ্রহণ করেছিলেন বা সভাপতিত্ব করে তুমি ওটাকে চালিয়ে নিয়ে গেছিলেন। তারপর কী করলেন? এরপরে এটা যদি 8ই আগস্ট সবাইকে অ্যারেস্ট করা হয়েছিল, আর 9ই আগস্ট কী করলো? অরুণা আসফ-পালি সেটাকে কার্যকর করেছিলেন, সভাপতি করেছিলেন, এবং গোয়ালিয়র ট্যাঙ্কে তার কংগ্রেসের পতাকা উত্তোলন করেছিলেন। এর ফলে কী হলো? 1942 সালে তোমার ভারত ছাড়ো আন্দোলন কী হয়েছিল?
শুরু হয়েছিল। কোশ্চেন আসতে পারে যে ভারত ছাড় আন্দোলন কবে শুরু হয়েছিল? 9 আগস্ট 1942। 9 আগস্ট 1942 সালে ভারত ছাড় আন্দোলন শুরু হয়েছিল। আর এই ভারত ছাড় আন্দোলনের জন্য তাকে কী বলে? আন্দোলনের রানী বলা হতো, বা আন্দোলনের গ্র্যান্ড ওল্ড লেডি বলা হতো। তাকে অরুণা আশরাফ, যেমন অরুণাকে বলা হতো খান আব্দুল গফরকে কী বলা হতো? গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হতো। আর বলে ওল্ড লেডি বলা হতো কি? অরুণা আশরাফ আলীকে। এই 1944 সালে তিনি যুবকদের কী করেছিলেন? এই যে আন্দোলনে যোগ দেওয়ার কোনো আহ্বান জানিয়েছিলেন। এই কারণে কী হলো? তাকে সরকার মানে কি? ইংরেজ সরকার তাকে ধরার জন্য 5,000 টাকা পুরস্কার দিয়েছিলেন, তাকে গ্রেপ্তার করেছিলেন। 1950 সালে তিনি কমিউনিস্ট পার্টি যোগ দেন এবং 1958-তে তিনি প্রথম দিল্লির মেয়র হন। আর তিনি যে একটা বই লিখেছেন তার নাম কি? আইডিয়াস অফ নেশন, বইটা তিনি লিখেছিলেন। চলো কিছু কোশ্চেন দেখে নিই আমরা। তার জন্ম নাম কী ছিল? অরুণা গাঙ্গুলি। অরুণা আশরাফ আলী তাই কিন্তু তার পরিণাম। আশরাফ আলী যে ছিলেন, আশরাফ আলীকে তিনি বিয়ে করেছিলেন, তারপরে তিনি নাম চেঞ্জ করেছিলেন অরুণা আশরাফ আলী, কিন্তু তার অ্যাকচুয়াল নাম ছিল অরুণা গাঙ্গুলি। ভারতীয় জাতীয় কংগ্রেসের যোগদানের প্রথম দিকে অরুণা কোন গান্ধী সত্যাগ্রহে জড়িত ছিলেন? এটা ছিল ডান্ডি মার্চ ছিল। উনিশশো 42 সালের আন্দোলনের বীর পুরুষ হিসাবে কে পড়েছিলেন? সে ছিলেন অরুণা আশরাফ আলী। স্বাধীন দিল্লি প্রথম মেয়র কে হন? সে ছিলেন অরুণা আশরাফ আলী। জীবনের শেষ দিকে কাকে স্বাধীনতা আন্দোলনের গ্র্যান্ড ওল্ড লেডি বলা হতো? সে হচ্ছে অরুণা আশরাফ আলীকে। এখানেই আজকের মতো কোশ্চেন শেষ করছি। নেক্সট টপিকে আবার ফিরে আসবো, তখন দেখা হবে। শেষ পর্যন্ত ধন্যবাদ। তোমার দিন শুভ হোক।